আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আমার চ্যানেলে এখন পর্যন্ত আমি IELTS এর মেক্সিমাম মডিউল নিয়ে ডিসকাশন করে ফেলেছিলাম। কিন্তু একটা মডিউলই ছিল যেটা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি। যার কারণে আমার মেক্সিমাম ভিডিওতেই কমেন্ট সেকশনে আপনারা বলছিলেন যে, "ভাইয়া রিডিং নিয়ে কেন আপনি ভিডিও আপলোড করেন না?" সো আপনাদের কথা মাথায় রেখেই আজকে আমার ভিডিও। আজকে আমি রিডিং নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। কিভাবে আপনারা ১ মাস, হাইয়েস্ট ২ মাস, ২ মাসের ভেতরে কিভাবে রিডিং এ টিপস অ্যান্ড ট্রিকস এপ্লাই করে এট লিস্ট 7 প্লাস স্কোর অ্যাচিভ করতে পারেন। বাট ইটস নট লাইক দ্যাট যে আমার টিপস অ্যান্ড ট্রিকস আপনি এপ্লাই করে 7 ই পাবেন। হু নোস আপনি যদি ভালোমতো ইউটিলাইজ করতে পারেন, ইউ ক্যান অ্যাচিভ 8, 9 হোয়াটএভার ইউ ওয়ান্ট। ইউ নো দ্য স্কাই ইজ লিমিট। সো আজকের ভিডিওটা আমি আশা করি মনে প্রাণে বিশ্বাস করি যে আজকের ভিডিওটা আপনার অনেক বেশি কাজে লাগবে। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সো মাই ফার্স্ট টিপ উড বি আন্ডারস্ট্যান্ড দ্য রিডিং। ইয়েস, আন্ডারস্ট্যান্ড দ্য রিডিং। রিডিং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিডিংটা বুঝতে পারা। ট্রাস্ট মি, ইউ ক্যানট অ্যাচিভ ইউর ডিজায়ার স্কোর উইদাউট আন্ডারস্ট্যান্ড দ্য রিডিং। আপনার যদি রিডিং এ 7 বা 8 অ্যাচিভ করতে হয়, অবশ্যই আপনার রিডিংটা বুঝতে হবে। সো সেটা বোঝার জন্য আপনার কি করতে হবে? অবশ্যই ইংলিশ আর্টিকেল পড়তে হবে। নিয়মিত পড়তে হবে। তখন আপনি ইংলিশ আর্টিকেল কোথায় পাবেন? আমাদের যে লোকাল ইংলিশ পেপারগুলো আছে লাইক ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট, সেইখানে আপনি ইংলিশ আর্টিকেলগুলো পেয়ে যাবেন খুব সুন্দর মতো প্রিসাইজলি। সো আপনার কাজ হচ্ছে আ আ লাইক ডেইলি স্টারের হচ্ছে যে সায়েন্স ফিকশন জনরাটা আছে বা আ আ এবার একটা সেলিব্রিটির লাইফস্টাইল বা একটা হিস্ট্রিক্যাল পারসনের লাইফস্টাইলের যে সেকশনটা আছে বা হিস্ট্রি রিলেটেড, স্পোর্টস রিলেটেড যে জনরাগুলো সেকশনগুলো আছে, আর্টিকেলগুলো আছে, সেটা ভালোমতো পড়া। এতে লাভ হবে কি? আমাদের কিন্তু আপনারা যারা হচ্ছে রিডিং ইতিমধ্যে টেস্ট দিয়ে ফেলেছেন ক্যামব্রিজে, আপনারা বুঝতে পারবেন যে ক্যামব্রিজ কিন্তু প্যাসেজগুলো সেভাবেই আসে। হিস্ট্রি রিলেটেড, সায়েন্স ফিকশন রিলেটেড, স্পোর্টস রিলেটেড। সো আপনি যদি আ সিমিলার টাইপের প্যাসেজগুলোই যদি আপনি প্রতিদিন পড়েন আর্টিকেল পেপারে, তাহলে হবে কি আপনার অনেক ফ্যামিলিয়ার লাগা শুরু করবে IELTS এর রিডিং এর প্যাসেজগুলো। যেটা অনেক হেল্প করে। আমার হেল্প করেছিল। এবং আরেকটা কাজ করবেন যেটা আমি পার্সোনালি খুব বেশি করে করতাম। ক্যামব্রিজের একটা টেস্ট দিবেন। একটা টেস্টে কি হয়? ৩ টা প্যাসেজ থাকে। এক্সাম দেওয়ার পরে বা বাসায় হোম টেস্ট দেওয়ার পরে আপনি ওই প্যাসেজগুলো নিয়ে আলাদাভাবে বসবেন। তখন আর টাইম লিমিটে পড়বেন না। তখন আলাদাভাবে পড়ার চেষ্টা করবেন, ওই প্যাসেজগুলো বোঝার চেষ্টা করবেন। কারণ IELTS এর রিডিং কিন্তু প্যাসেজগুলো খুব ইন্টারেস্টিং হয়। খুব সুন্দর, সুন্দর স্টোরি ওখানে থাকে। সো আপনি পড়ে, পড়ে বোঝার চেষ্টা করবেন এবং সেখানে যেসব ভোকাবুলারিতে আপনার সমস্যা হচ্ছে যেটা অর্থ আপনি পাচ্ছেন না, সেটা আপনি ডিকশনারি থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। ডিকশনারি থেকে বের করে সেটা আবার নোট ডাউন করে রাখবেন। সো এভাবে হবে কি প্রত্যেকটা প্যাসেজ থেকে আপনি যখন বুঝে, বুঝে পড়বেন, প্যাসেজ গুলো পড়তে পারবেন, বুঝতে পারবেন অ্যান্ড প্রত্যেকটা প্যাসেজ থেকে যে নতুন, নতুন ভোকাবুলারি আপনি শিখছেন, সেটার কারণে কি হবে আপনার ভোকাবুলারি গুলো ইনরিচ হবে। দেখা যাবে কি আপনি যখন ক্যামব্রিজ 10 থেকে 19 পর্যন্ত শেষ করবেন, দেখা যাবে আপনার প্রায় অনেক বেশি হচ্ছে ভোকাবুলারি শেখা হয়ে যাবে এর মাধ্যমে। যেটা আপনার কাজে দিবে হচ্ছে ফার্দার যখন আপনার মেইন এক্সাম আসবে, তখন রিডিং আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। কারণ ক্যামব্রিজের যে আ আ স্টোরি গুলো থাকে বা প্যাসেজ গুলো থাকে, সেখানে যে ভোকাবুলারি গুলো ইউস করে, ঘুরে ফিরে ওইসব ভোকাবুলারি দিয়েই কিন্তু সামনে নতুন, নতুন প্যাসেজ তারা ক্রিয়েট করে। যেটা অনেক কাজে আসে। পার্সোনালি আমার তো অনেক কাজে এসেছিল। সো আপনারা অবশ্যই এই ২ টা টিপস ফলো করবেন রিডিং আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। মাই নেক্সট টিপ উড বি সলভ ইচ কোয়েশ্চেন সেপারেটলি। হ্যাঁ, প্রত্যেকটা কোয়েশ্চেন আপনার সেপারেটলি সলভ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। এটা কখন করবেন? আপনি যখন ক্যামব্রিজে বেশ কয়েকটা টেস্ট দিয়ে ফেলবেন, আপনি তখনই বুঝতে পারবেন যে কোন আ ২-৩ টা পার্টিকুলার কোয়েশ্চেন টাইপে আপনার বেশি সমস্যা হচ্ছে। এটা সবাই ফাইন্ড আউট করে ফেলতে পারে এবং সবারই কিছু কোয়েশ্চেন টাইপের সমস্যা হয়ে থাকে। সো তখন যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, সেই কোয়েশ্চেন টাইপটা নিয়ে আপনি আলাদাভাবে বসবেন এবং আলাদাভাবে সলভ করার চেষ্টা করবেন, আলাদাভাবে প্র্যাকটিস করবেন। আমি আপনাকে একটা সিনারিও দিই। সাপোজ আপনি আ আপনার লিস্ট অফ হেডিংস অ্যান্ড ট্রু ফলস এ সমস্যা হচ্ছে। তখন আপনি কি করবেন? ট্রু ফলস নট গিভেন এর জন্য আলাদাভাবে আপনি প্র্যাকটিস করবেন। তখন আপনি সেপারেটলি সেটার কি টিপস অ্যান্ড ট্রিকস আছে, কিভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন, কি, কি সমস্যা হচ্ছে সেটা ফাইন্ড আউট করে আলাদাভাবে খাতা কলমে প্র্যাকটিস করবেন। দেন সেটা সলভ হয়ে গেলে লিস্ট অফ হেডিং নিয়ে আবার একইভাবে বসে টিপস অ্যান্ড ট্রিকস ইউটিলাইজ করে কিভাবে প্র্যাকটিস করলে আপনার সুবিধা হবে, সেভাবে প্র্যাকটিস করে সেটা আয়ত্ত করার চেষ্টা করবেন। যখন ২ টা কোয়েশ্চেন টাইপ আপনার আয়ত্ত করা শেষ, আপনার প্রবলেম সলভ, দেন আবার হচ্ছে পুনরায় আপনি ক্যামব্রিজে যেভাবে টেস্ট দিতেন, পূর্ণাঙ্গ ১ ঘন্টার টেস্ট,
সেটা দিয়ে যাচাই করবেন যে আপনার এখন কি অবস্থায় আছে। ট্রাস্ট মি, এভাবে আমি প্র্যাকটিস করেছি। এভাবে করলে দেখবেন আগে যে আপনার ২ টা কোয়েশ্চেন টাইপের সমস্যার কারণে যে টাইম কনজিউমিং হতো বা যেই কারণে আপনি সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারতেন না, যা সমস্যা হতো, পরে যে আপনার এই সমস্যাটা হচ্ছে না, আপনি খুব দ্রুত কোয়েশ্চেন সলভ করতে পারছেন এবং আপনি খুবই ইজিলি 7 বা 8 বা 30 প্লাস অ্যাচিভ করতে পারছেন। তো মাই থার্ড টিপ উড বি সলভ সিরিয়াল মেইনটেইন কোয়েশ্চেন ফার্স্ট। হ্যাঁ, সিরিয়াল মেইনটেইন কোয়েশ্চেন আমাদের রিডিং এ কিছু থাকে। সিরিয়াল মেইনটেইনও থাকে, যেগুলো আবার সিরিয়াল মেইনটেইন করে না সেটাও থাকে। সো আপনি যদি গুগল করেন, আপনি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন যে কয়টা সিরিয়াল মেইনটেইন কোয়েশ্চেন আছে রিডিং এ আর কয়টা নাই। আমি যদি কয়েকটা নাম বলি, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস, সামারি কমপ্লিশন, এইগুলো হচ্ছে হলো আপনার সিরিয়াল মেইনটেইন টাইপ কোয়েশ্চেন, যেগুলো সিরিয়াল মেইনটেইন করে আসে। এটার যে সুবিধাটা, সেটা সুবিধা হচ্ছে আপনি যখন প্যাসেজে একটা হচ্ছে অ্যান্সার পাবেন, খুঁজে পাবেন, তখন দেখবেন কি পরের অ্যান্সারগুলো সিরিয়াল বাই হচ্ছে আসছে। মানে ১ নাম্বার কোয়েশ্চেনে যদি অ্যান্সার পান, তারপরে আপনি 2nd নাম্বার কোয়েশ্চেন পাবেন, তারপরে 3rd, তারপরে 4th, তারপরে 5th। এভাবে হবে না যে ১ নাম্বারের পরে 3rd আসছে, 3rd এর পর 7th আসছে। সিরিয়াল মেইনটেইন করে আসবে। এটাতে যে লাভটা হয় সেটা হচ্ছে আপনি খুব দ্রুততা সহকারে আপনি আপনার কাঙ্ক্ষিত যে অ্যান্সার গুলো আছে সেগুলো পেয়ে যাবেন প্যাসেজ থেকে এবং খুব দ্রুত অ্যান্সার গুলো করে ফেলতে পারবেন। যার কারণে আপনার টাইম অপচয় হবে না। সো আমার সাজেশন হচ্ছে যেভাবে কোয়েশ্চেনটা ধরে প্রত্যেকটা প্যাসেজের সিরিয়াল মেইনটেইন গুলো আগে করেন এবং যেগুলো সিরিয়াল মেইনটেইন করে না সেটা যদি পরে করেন, দেখা যাবে ওভারঅল আপনার কিছু না কিছু সময় ঠিকই রিডিং এ ১ ঘন্টার মধ্যে বেঁচে যাবে। যেটা আপনার কাজে লাগবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে এবং অ্যান্সার গুলো খাতার মধ্যে তুলতে। সো আমি অবশ্যই সাজেস্ট করব টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই সিরিয়াল মেইনটেইন কোয়েশ্চেন গুলো আগে সলভ করার জন্য, তারপরে যেগুলো সিরিয়াল মেইনটেইন করে না সেটা পরে করার জন্য। দেন টাইম ম্যানেজমেন্ট। এটা আসলে সিরিয়াল মেইনটেইন টাইপ যে কোয়েশ্চেন আগে সলভ করার কথা বললাম একটু আগে, সেটার সাথে অ্যালাইন করা যায়। সো টাইম ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যেটা আমি একটু আগে বললাম। সো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি আলাদাভাবে যেটা করতে পারেন, বাসায় অবশ্যই, অবশ্যই টাইমার স্টার্ট করে, স্টপওয়াচ স্টার্ট করে আপনি প্রত্যেকটা রিডিং এর টেস্ট দিবেন। অবশ্যই টাইমার অন করে রিডিং এর টেস্ট দিবেন একদম মেইন এক্সামের মতো। ১ ঘন্টার মধ্যে আপনার যেন মাইন্ডসেট থেকে ১ ঘন্টার মধ্যে আপনার পুরো অ্যান্সার করে ফেলতে হবে। এটা করলে হবে কি মেইন এক্সামের মতো আপনি একটা এনভায়রনমেন্ট পাবেন এবং মেইন এক্সামে কিভাবে এক্সাম দিতে হয় সেটার আপনার একটা চর্চা হয়ে যাবে। যেটার কারণে আপনি বুঝতে পারবেন যে কখন কোন সময় কি করতে হবে, যে কারণে আপনি ১ ঘন্টার মধ্যে অ্যান্সার দিতে পারবেন। শুরুতে পারবেন না, ১ ঘন্টার মধ্যে সলভ করতে পারবেন না। কিন্তু এভাবে করতে থাকলে দেখবেন ১ মাসের মধ্যে আপনি সেই ফ্লুয়েন্সিটা পেয়ে যাচ্ছেন। কিভাবে টাইমের মধ্যে আপনি ম্যানেজ করবেন আরকি। সো আরেকটা কাজ করবেন, অবশ্যই আপনি গুগল থেকে আপনার রিডিং এর যে অ্যান্সার শিটটা আছে সেটা ফটোকপি করে ১০ টা বা ২০ টা হচ্ছে হলো বাসায় নিয়ে আসবেন কপি। তারপরে রিডিং সলভ করে অ্যান্সার খাতায় কিভাবে বসায় ১ ঘন্টার মধ্যে সেটা প্র্যাকটিস করবেন একদম মেইন এক্সামের মতো। তাহলে হবে কি মেইন এক্সাম যখন আসবে তখন আপনি ফুলি প্রিপেয়ার্ড থাকবেন যে কিভাবে অ্যান্সার বের করে খাতার মধ্যে ট্রান্সফার ১ ঘন্টার মধ্যে করতে হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট এবং খুব জরুরি। এবং নেক্সট টিপ হচ্ছে 5th টিপস হচ্ছে বুকস ফর প্র্যাকটিস। কি বুকস আপনার প্রয়োজন রিডিং এর ক্ষেত্রে প্রিপারেশনের সময়? এখানে অনেক টাইপের থিওরিস অনেকেই হচ্ছে বলার চেষ্টা করে যে এই বুকস পড়ো, এই রাইটারের বুকস পড়ো, এই রাইটারের বুকস পড়ো। বাট ইফ আই সে মাই পয়েন্ট অফ ভিউ, আমি আমার প্রিপারেশন টাইমে যেটা করেছি, ট্রাস্ট মি, ক্যামব্রিজ বুকসের থেকে বেটার প্রিপারেশন বুকস রিডিং এর ক্ষেত্রে আর কিছু নাই, আর কিছু হতে পারে না। যারা রিডিং এ স্ট্যান্ড আউট করেছে, ভালো স্কোর পেয়েছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তারাও হচ্ছে ম্যাক্সিমাম ক্যামব্রিজ বুকসের উপরই রিলাই করেছে। কারণ কি? কারণ মেইন এক্সাম কিন্তু ক্যামব্রিজ বুকসের প্যাটার্নই হচ্ছে ফলো করে। আপনার IELTS এর মেইন এক্সামে দেখবেন ক্যামব্রিজের যে প্যাসেজ স্ট্রাকচার আছে সেটাই ফলো করে আসে। সো আপনার ক্যামব্রিজের বুকস 10 থেকে 19 পর্যন্ত আপনি যদি ফলো করেন, প্রত্যেকটা বুকসে হচ্ছে 4টা করে টেস্ট থাকে। একেকটা টেস্টে ৩টা প্যাসেজ থাকে। দেন তাহলে একটা বুকসে হয় ১২টা প্যাসেজ। সো আপনি যদি ১০টা হচ্ছে বুকস আপনি হচ্ছে শেষ করেন, দেন ১২০ টা প্যাসেজ আপনি শেষ করবেন। ইটস মোর দ্যান এনাফ। ১২০ টা প্যাসেজ আপনি টনস অফ ভোকাবুলারিজ আপনার ইনরিচ হবে, আপনি ভোকাবুলারি শিখতে পারবেন। সো আপনি যদি একটা বুকস ২ থেকে ৩ বার করে শেষও করেন, দেখা যাবে আপনার মেইন এক্সামে আপনি ইজিলি সলভ করতে পারছেন। সো ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমি অবশ্যই সাজেস্ট করব স্টিক অন ক্যামব্রিজ বুকস। ক্যামব্রিজ বুক ছাড়া অন্য কোনো বুকসই প্রিপারেশন টুল হিসেবে রিডিং এর ক্ষেত্রে নেবেন না। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, গিভ মক টেস্ট। আমার 6th টিপ হচ্ছে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবেন ১ মাস ২ মাসের যে প্রিপারেশন পিরিয়ডে। মক টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। মক টেস্ট আপনাকে মেইন এক্সামের এনভায়রনমেন্টের সাথে খুব দ্রুত খাপ খাওয়ানোর ক্ষেত্রে খুবই কাজে লাগে। আপনি মেইন এক্সামের এনভায়রনমেন্টের সাথে খুব ভালো মতো হচ্ছে মিক্সড আপ হয়ে যেতে পারবেন যদি মক টেস্ট আপনি দেন। আপনি অনলাইন মক টেস্টও দিতে পারেন বা ফিজিক্যাল মক টেস্টও দিতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ভ্যারি করে। সো অনলাইন মক টেস্টের ক্ষেত্রে আমার চ্যানেলে একটা ভিডিও আছে।
যেটাতে আমি অনলাইনে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি মক টেস্টটা দিতে পারেন টাইমার সহকারে এবং প্যাসেজ আকারে সবকিছু দেওয়া থাকে এবং হচ্ছে আপনি মক টেস্টটা দেওয়ার পরে কত স্কোর পেয়েছেন, কি ভুল হয়েছে, কিভাবে ভুল হয়েছে, কিভাবে আপনি এটা ঠিক করতে পারবেন, সবকিছু আপনাকে ডাটা সহকারে দেখিয়ে দেবে সেই ওয়েবসাইট। সেই ভিডিওটি যদি আপনি দেখতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখতে হবে, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। অ্যান্ড আপনি যদি ফিজিক্যাল মক টেস্ট দিতে চান তাহলে আপনার আপনার আশেপাশে এলাকাতে যে কোনো কোচিং সেন্টার আপনি যেতে পারেন, আইএলটিএস এর কোচিং সেন্টার যেখানে সার্টিফাইড আইডিপি বা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের এক্সাম হয়, যে কোনো একটা আপনি কোচিং সেন্টারে যেয়ে আপনি মক টেস্ট হচ্ছে কিনে আপনি মক টেস্ট দিতে পারেন। এটা এখন ম্যান টু ম্যান ভ্যারি করে কয়টা মক টেস্ট আপনার প্রয়োজন, কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে আপনি 5টা মক টেস্ট দিতে পারেন রিডিং এর, যেটা দিলে আমার মনে হয় মোর দেন এনাফ মেইন এক্সামে যাওয়ার আগে। সো মক টেস্ট অবশ্যই দিবেন মেইন এক্সামের সাথে ব্লেন্ড হওয়ার জন্য। সো এই ছিল 6টা টিপস। আশা করি আপনারা 6টা টিপসটা ভালো মতো ইউটিলাইজ করবেন এবং মেইন এক্সামে আপনার কাঙ্ক্ষিত স্কোরটা আপনারা তুলে আনবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওতে আপনাদের কি ভালো লেগেছে এবং আমার চ্যানেলে নেক্সট আপনারা কি ভিডিও দেখতে চান। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাহিদ সুমন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।